আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আজকে এপিসোডটা অনেক অন্যরকম হবে। আমি নিজেও আজকের এপিসোডটার বিষয়ে খুবই এক্সাইটেড রাসেল ভাই। তো শুরু করছি আজকে আমার প্রথম ঘটনা। আজকের যে ঘটনাটি আমি শেয়ার করব, উনি যার সাথে যিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করেছেন আমার এক স্টুডেন্ট আর কি, তার দাদার সাথে ঘটেছিল ঘটনাটি। এটা 1971 সালের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি হলো গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকার। যারা গোপালগঞ্জে থাকেন ওই গোপীনাথপুর এলাকাটা অবশ্যই চিনে থাকবেন আর কি। তো অবশ্যই জানা, হয়তো আমি বললে সেই জায়গাগুলো চিনে ফেলতে পারেন। যাই হোক, তো আমার ওই স্টুডেন্টের যে দাদা, উনি পেশায় ছিলেন আসলে ওই বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখি যে অনেকে ঢাক বা ঢোল বাজান, এই টাইপের কিছু লোক থাকে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশনগুলোতে, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অকেশনগুলোতে এনাদের ডাক পড়ে এবং বিভিন্ন শ্মশানে বা বিভিন্ন জায়গায় যখন মৃতদেহ পোড়ানো হয় তখনও ওনারা ওই জায়গাগুলোতে যান এবং ওই ঢাক ঢোল বাজান তাদের ধর্মীয় বিধিবিধান অনুসারে আর কি। উনি ওই প্রফেশনেই যুক্ত ছিলেন। তো একদিন গভীর রাত্রে হঠাৎ 3-4 জন লোক আসলেন ওনার বাসায় আসার পরে ওনাকে ডাকাডাকি করলেন। ডাকাডাকি করার পর বললেন যে এরকম নদীর ঘাটে একটি লাশ আছে, একটু যেতে হবে আমাদের সাথে, আপনি ওখানে গিয়ে আপনার যে কাজগুলো সেগুলো একটু করবেন, আর সবকিছু ওখানে সব ওকে আছে, আপনি শুধু আমাদের সাথে যাবেন। তখন উনি ওই লোকগুলাকে চিনছিলেন না। উনি বলেন তোমাদের বাড়ি কোথায়, কোন গ্রামে? তখন ওনারা একটা গ্রামের নাম বলেছিলেন। উনি এই গ্রামের লোক, ওই গ্রামটার নামও কখনো শোনেননি। তখন এখন যেহেতু ওনারা খুব বারবার রিকোয়েস্ট করছিলেন, সুতরাং উনি সেখানে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং ওনাদের সাথে সেখানে গেলেন। সময়টা রাতটা ছিল, ওই সময়টা ছিল শীতকাল এবং জ্যোৎস্না রাত ছিল, মোটামুটি পথঘাট সব বোঝা যাচ্ছিল। নদীর ঘাটে গেলেন, ওখান থেকে বেশ দূরে নদীর ঘাটটা ওনার বাসা থেকে। তো যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ, অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে আছে, একটা ডেড বডিও আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মৃতদেহ পোড়ানোর সময় তো অনেক খড়ি নিয়ে আসতে হবে সেখানে, কিন্তু আশেপাশে কোনো খড়ির কোনো চিহ্নই নাই। জাস্ট ডেড বডিটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, একটা তক্তার উপরে ডেড বডিটা রাখা আছে, এটাই। উনি বললেন যে মৃতদেহ পোড়ানো হবে, আপনাদের খড়ি কই? বলে খড়ি লাগবে না। বলে অদ্ভুত ব্যাপার, খড়ি লাগবে না, তাহলে আপনি ডেড বডি পোড়াবেন কিভাবে? বলে সেটা আপনার দেখার বিষয় না, ওটা আমরা বুঝবো। আপনাকে যে কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছে আপনি সেই কাজটি করবেন। তখন উনি খুব অবাক হলেন। তখন হঠাৎ করে তারা ওনার ওই লোকগুলো নির্দেশ দিলেন যে আপনি আপনার কাজ শুরু করেন, আপনি ঢোল বাজাতে শুরু করেন। উনি খুবই অবাক হয়েছিলেন, কিন্তু তারপরও যখন বারবার ওরা বলছিল একটু ভয়ও পেয়েছেন, উনি ওনার কাজ শুরু করে দিলেন। তখন ওই ঢোল বাজাতে বাজাতে উনি খেয়াল করলেন যে হঠাৎ করে ওই যারা দাঁড়িয়ে ছিল ওনারা হাতে মাটির এক ধরনের পাত্র ছিল, ওনারা একে একে নদীর কাছে যাচ্ছেন। নদীর কাছ থেকে ওই নদীতে ওই পানিটা ভরে নিয়ে এসে ওই মৃতদেহ শরীরের উপরে ঢেলে দিচ্ছেন। আচ্ছা, তো উনি আরো অবাক হলেন যে কি হচ্ছেটা কি এখানে, যে এরকম ঘটনা কেন ঘটছে, উনি কিছুই বুঝতে পারছিলেন না। উনি হঠাৎ খেয়াল করলেন এই যে পানি ঢালা হচ্ছে এবং ওই জ্যোৎস্না রাতে বোঝা যাচ্ছে, ওনাদের কাছে আলো ছিল, যে ওই ডেড বডি থেকে মাংসগুলো খুলে খুলে নিচে পড়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, ডেড বডি থেকে মাংস, ওই পানি ঢালছে আর ডেড বডি থেকে মাংসগুলো খুলে নিচে পড়ে যাচ্ছে এবং মাংসগুলো পানিতে ধুয়ে ধুয়ে আবার নদীর ভিতরে চলে যাচ্ছে। তো এরকম ঘন্টাখানেক করার পর উনি দেখলেন যে ওই সাদা কাপড়টা একদম ওই কাঠের যেই পাটাতনের উপর বডিটা শোয়ানো ছিল, সাদা কাপড়টা একদম কাঠের পাতাটার সাথে মিশে গেছে, সাদা কাপড়ের নিচে আর কিছুই নেই, সব ওই পানিতে ধুয়ে চলে গেছে। যখন এটা শেষ হয়ে গেল তখন ওই লোকদের মধ্যে থেকে একজন এসে ওনাকে একটা পুটলি দিলেন, কাপড়ের একটা পুটলি দিয়ে বললেন যে তুমি কষ্ট করে এখানে আসছো, এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার এবং পারিশ্রমিক, এটা তুমি নিয়ে যাও। তো উনি পুটলিটা হাতে নিয়ে দেখলেন যে বেশ ভারী এবং মনে হচ্ছে ভিতরে পাথর জাতীয় কিছু আছে, এই মনে হচ্ছিল আর কি ওনার কাছে। তখন বললেন এটা তুমি বাসায় গিয়ে খুলবা। উনি কেয়ার করা হাঁটা ধরলেন, বললেন যে আমার সাথে কি একটু এগিয়ে দিয়ে আসবেন? বলেন না, আমরা কেউ যেতে পারবো না, তুমি একাই যেতে পারবা। তখন উনি কেয়ার করা একা একাই হাঁটা শুরু করলেন। হঠাৎ করে কিছুদূর এগিয়ে চিন্তা করে একটু পিছন দিকে তাকিয়ে দেখি তো কি অবস্থা। পিছন দিকে উনি তাকিয়ে দেখলেন যে ওখানে কিচ্ছু নাই, ওখানে যে কিছুক্ষণ আগে অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল একজন লোকও নাই, তবে ছোট ছোট বাচ্চা আকৃতির কিছু মনে হচ্ছে কিছু বাচ্চা ছায়ার মতো দেখা যাচ্ছে, ওরা ওখানে কিছু ছোটাছুটি করছে। তখন উনি খেয়াল করলেন ওই বাচ্চাগুলো যখনই টের পেয়েছে যে উনি পিছন দিকে তাকিয়েছেন, উনি দেখলেন ওই বাচ্চাগুলো দৌড়ে নদীর মধ্যে চলে গেল। কোথায় গেল
উনি আর কিছুই বলতে পারেন না। উনি ওই দৃশ্য দেখে খুবই ভয় পেয়েছেন। উনি চিন্তা করেন কি হচ্ছে কি আমার সাথে, এতদিন ধরে এই পেশার সাথে আছি, কখনো তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা এই টাইপের লাশও তো আমি কখনো পুরানোর সময় এই ধরনের ঘটনা ঘটে কখনো দেখিনি। যাই হোক, উনি খুব ভয় পেয়ে যান। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে উনি ওই পুটলিটা একটা জায়গায় রেখে উনি ঘুমিয়ে পড়েন। তো সকালে উঠে চিন্তা করেন আসলে দেখি পুটলির মধ্যে কি আছে। তো পুটলিটা খুলে ওনার মেজাজটা খুব গরম হয়ে যায়। দেখে যে পুটলির মধ্যে বড় বড় কিছু দাঁত আছে, বড় বড় মাড়ির দাঁত। হ্যাঁ, মাড়ির দাঁত। উনি চিন্তা করেন এগুলো মনে হয় গরু বা মহিষের দাঁত হবে, এবং উনি চিন্তা করেন এত কষ্ট করে রাতের বেলা গেলাম, এত ঘটনা ঘটলো, এরা এইরকম একটা আমার পারিশ্রমিক হিসেবে একটা নিষ্ঠুর রসিকতা করলো। তো উনি মানে মেজাজটা ওনার খুব গরম হয়, এবং উনি রাগ করে ওনার বাসার পাশে ছোট্ট একটা ডোবা ছিল, একটা পচা ডোবা, উনি রাগ করে ওই পুটলিটা ওই পচা ডোবাতে ফেলে দেন, এবং মনে মনে তাদেরকে খুব গালি দিতে থাকেন যে এই ধরনের একটা ঘটনা আমার সাথে ঘটালে, এত কষ্টের পারিশ্রমিক এইভাবেই তারা দিল। তো যাই হোক, একদিন, 2 দিন, 3 দিনের দিন হঠাৎ একটা সমস্যার সৃষ্টি হয়। উনি মানে রাতের বেলা শুনছিলেন যে রাসেল ভাই, ওই পুকুরে যদি মাছ থাকে, মাছগুলো যদি পানিতে নড়াচড়া করে বা শব্দ করে, এক ধরনের শব্দ হয় কিন্তু মাছের শব্দ। তো উনি রাতের বেলা শুনছিলেন ওনার পাশের ওই ডোবা থেকে মনে হচ্ছে যে বড় বড় কিছু মাছ আছে, এরকম শব্দ করছে। তো উনি চিন্তা করেন যে এই ডোবাতে তো কোনো মাছ থাকার মানে কথাই না, মানে কিছুই নাই, ওখানে একটা পচা ডোবা, ওখানে মাছ বেঁচে থাকারই কথা না, এখানে মাছ আসলো কোথা থেকে বা এরকম শব্দ হয় কিসে থেকে। উনি সকালবেলা গেলেন, চিন্তা করলেন যে আমি একটু বড়শি ফেলে দেখি আসলে এখানে মাছ টাছ আছে কিনা। তো বড়শি ফেললেন, অনেকক্ষণ বড়শি ফেলার পরও একটা বারের জন্য বড়শিতে কোনো মাছের কোনো মানে ঠোকা দেয় নাই, কিছুই হয়নি, মানে বুঝলেন যে এখানে কিছুই নেই। মনে করছেন হয়তো বা মনের ভুল, কিন্তু প্রতি রাত্রেই এই একই ধরনের শব্দ উনি পাচ্ছিলেন। এবং শুধু উনি পাচ্ছিলেন না, আশপাশ থেকে কয়েকজন প্রতিবেশী বলেছিল কি ব্যাপার, তুমি তোমার ডোবায়, এই পচা ডোবায় মাছ ছাড়লা কবে, মাগুর মাছ ছেড়েছো না কি মাছ ছেড়েছো, আমাদের কিন্তু কিছুই বললে না খাওয়ানোর ভয়ে। এরভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে রসিকতা শুরু করলো। তখন উনি বলছেন যে না, আমি তো এটা কিছু ছাড়ি নাই। তো এটা নিয়ে খুব ওনার ভিতরে কিউরিসিটি জাগলো। উনি চিন্তা করলেন যে যেহেতু দিনের বেলা মাছের অস্তিত্ব পাওয়া যায় না, রাতের বেলা পাওয়া যায়, উনি রাতের বেলায় বড়শি নিয়ে মাছ ধরতে যাবেন ওখানে। উনি রাতের বেলা, যখন রাতের বেলা মাছের শব্দ শুনেছেন যে শব্দ হচ্ছে, উনি একটা বড়শি নিয়ে এবং আলো নিয়ে ওখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন সত্যি মাছের মানে নিচ থেকে ওই মনে হচ্ছে যে পানি নড়াচড়া করছে, এরকম শব্দ মানে এরকম দেখা যাচ্ছে ওখানে। উনি দেখে নিজেও খুব অবাক হলেন এবং বড়শি ফেললেন ওখানে। বড়শি ফেলার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ওনার বড়শিতে টান অনুভব করলেন উনি, এবং প্রচন্ড শক্তি দিয়ে মনে হচ্ছে যে ওনার বড়শিটা কেউ নিচ দিকে টানছে। উনি অনেক চেষ্টা করলেন, মনে করলেন যে হয়তো বড় ধরনের কোনো মাছ উনি পেয়েছেন। অনেক চেষ্টা করার পরে বড়শির মাটা উঠে আসলো, এবং উনি দেখলেন ওই বড়শিতে রাসেল ভাই যে দাঁতগুলো উনি পেয়েছিলেন এর একটা দাঁত উঠে এসেছে। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি তখন তাড়াতাড়ি বড়শি টড়শি ওই পানিতে ফেলে দিয়েই উনি দৌড়ে বাসায় চলে আসেন। বাসায় এসে তাড়াতাড়ি উনি শুয়ে পড়েন, এবং এই ঘটনা কাউকে উনি বলেন নাই। আচ্ছা, পরের দিন মানে ওই রাত্রেই উনি আবার স্বপ্নে দেখছিলেন যে কেউ ওনাকে বলছে যে তোকে একটা মূল্যবান জিনিস দিলাম, কিন্তু তুই তার এই মর্যাদা দিলি, তোকে যে একটা উপহার দিলাম তুই তার এই মর্যাদা দিলি, তুই এরকম একটা জায়গায় এটা ফেলে দিলি, তোর তো মানে অবশ্যই তোকে এর জন্য সাজা পেতে হবে। এইভাবে উনি স্বপ্নে শুধু একদিন এটা দেখেছিলেন। তো যেদিন দেখেছেন, পরের দিন সকালবেলা হঠাৎ করে উনি, ওনার 14-15 বছর বয়সী একটা ছেলে আছে, তো বলে ওনার স্ত্রী বলছে সকাল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। মনে করছে মানে দুরন্ত ছেলে হয়তো বা আশেপাশে কোথাও গিয়েছে, কিছুতেই মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছেই না। সন্ধ্যার দিকে ওই ডোবা থেকে ওই ছেলের লাশটা ভেসে ওঠে, এবং অদ্ভুত ব্যাপার, ওই ডোবাটা কিন্তু ছিল একটা অগভীর, এবং ওই ছেলেটার বয়স তো 14-15 ছিল, তার বড় জোর বুক পানি পর্যন্ত হবে সেখানে পানিটা, ওখানে তার ডুবে যাওয়ার কথাই না, এবং তার ছেলে যথেষ্ট ভালো সাঁতার জানত, ওখানে মারা যাওয়ার তার কথাই না। তো উনি এটা খুবই ভয় পেয়ে যান, এবং ছেলে হারানোর শোক, তারপর এই ধরনের অদ্ভুত ঘটনা, এটা ওনাকে খুব মানে কাতর করে তোলে। উনি ওনার ধর্মের একজন ভালো সাধু গোছের একজনের সাথে কাছে যে পরামর্শ নেন যে এই ঘটনার ডিটেলস সবকিছু খুলে বলেন। তখন উনি বলেন যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, আসলে এরা কেউ মানুষ ছিল না, তোমাকে উপহার হিসাবে জিনিসগুলো দিয়েছিল, তোমাকে ওই উপহারগুলো তোমার ওই খারাপ জায়গাতে, বিশেষ করে নোংরা জায়গাতে ফেলাটা উচিত হয়নি। তো যাই হোক, একটা কাজ করো, ওই জায়গাটা ভরাট করে ফেলো। তো ঠিক আছে, মাটি টাটি ফেলে জায়গাটা ভরাট করে ফেলা হলো। ভরাট করে ফেলার পরে এরকম কয়েকদিন ভালো যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো একদিন উনি পাশের গ্রামের থেকে পূজা অর্চনা শেষ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তো ওনার স্ত্রী চিন্তা করছিলেন যে স্বামী বাড়িতে আসার পর মানে গরম খাবার দিবেন, এই জন্য একটু দেরিতে রান্না করবেন।
ওনার প্ল্যানিংটা ছিল, ওনার স্ত্রীর প্ল্যানিংটা ছিল এরকম। তো যখন ওনার স্বামী বাড়িতে আসলেন তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দ্রুত খাবারটা বসিয়ে দিচ্ছি। তো উনি দেখলেন ওনার স্ত্রী রান্নাঘরে মানে খাবারের আয়োজন করছে। তো উনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তো উনি জানতেন যে ঘরের মধ্যে ওনার যে ছোট্ট একটা শিশু বাচ্চা আছে, বাচ্চাটা ওখানে মানে শুইয়ে রাখা আছে, সে ঘুমাচ্ছে। উনি ঘরে ঢুকে দেখলেন যে ওই বাচ্চাটি ওখানে নেই, কিন্তু ওই জায়গাতে কেউ একজন মানে বসে আছে, বড় পূর্ণবয়স্ক একজন কেউ মনে হচ্ছে বসে আছে, কিন্তু তার পুরো শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা বা কাঁথা দিয়ে ঢাকা। এবং আমরা যেমন পড়ার সময় বিভিন্ন সামনে পিছনে দুলি আর কি, পড়ার সময় এরকম আমরা অনেক সময় মানে ঢুলে ঢুলে পড়ি, ওরকম মনে হচ্ছে ঢুলছে সে। উনি চিন্তা করলেন এটা কে। উনি অত 7-5 না ভেবে উনি কাঁথা ধরে মানে টান দেন, কাঁথাটা সরিয়ে ফেলেন, যেটা কে এখানে বসে আছে। ওটা সরানোর সাথে সাথে উনি দেখেন ওনার স্ত্রী ওখানে বসা, এবং চুলগুলা এলোমেলো, এবং ওনার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলেন, বাকিটাকেও নিয়ে গেলাম। এইটা বলা মাত্রই ওই ওনার যে জানালা ছিল খোলা, জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যান। এটা অদ্ভুত ব্যাপারে, এইভাবে কোনো মানুষের বের হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যান। এবং ওখানে ওনার দেখে ওনার সন্তানও সেখানে নেই। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, ওনার স্ত্রী ফিরে আসে ঘরের মধ্যে, এসে দেখে সন্তানও নাই, কিছুই নেই। ওনারা তো মানে খুব খোঁজাখুঁজি করেন, মানে অনেক সাধু সন্ন্যাসী ধরেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো রহস্য, কোনো কোল কিনারা করতে পারে নাই। অনেকেই বলেছে হ্যাঁ সন্তানকে ফেরত নিয়ে আসা যাবে, কিন্তু কেউ এটার কোনো সমাধান করতে পারে নাই। যাই হোক রাসেল ভাই, ওই এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যখন মার্চ মাসের যে উত্তাল সময়টা চলে আসে, তখন বঙ্গবন্ধুর ডাকে মানে বাঙালিরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন ওই গোপালগঞ্জে যখন মিলিটারি ঢুকে পড়েছিল, তখন ওনারা এই দেশ ছেড়ে মানে ওয়েস্ট বেঙ্গলে চলে যান আর কি। যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, ওখানে ওনাদের অনেক আত্মীয় স্বজন ছিল, ওনারা ওখানে চলে যান। তো চলে যাওয়ার পর যুদ্ধ শেষে আবার ওখানে ফিরে আসেন, মানে আবার গোপালগঞ্জের ওই গোপীনাথপুরে ওনারা ফিরে আসেন। ফিরে আসার পর ওখানে যারা স্থানীয় ছিল তখন তারা পরামর্শ দিলেন, তোমরা এই জায়গাতে আর থেকো না। তখন বললো কেন, কি হয়েছে? তখন স্থানীয় লোকদের কাছ থেকে আর একটা মানে অদ্ভুত একটা গল্প শোনেন, যে পাকিস্তানি সেনাবাহিনীর একটা মানে দল এখানে আসে, একজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তার অধীনে। ওখানে এসে অস্থায়ী একটা তাঁবু করে কয়েক রাত্রের জন্য। তো তাঁবু করার পর সকালবেলা পাকিস্তানি সোলজারদের একজনকে ওই যে জায়গাটাতে আসলে ভরাট করা হয়েছিল, পচা ডোবাটা, ওই জায়গায় একজন পাকিস্তানি সোলজার মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথম দিকে মনে করেছিল এটা হয়তো বা মানে মুক্তিবাহিনীর কেউ এই কাজ করেছে, কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্নই ছিল না। তখন এটার কোনো কুল কিনারা করতে পাওয়া যায় নাই যে কিভাবে সোলজারটা মারা গেল। পরের দিন ওই লেফটেন্যান্ট সাহেব মানে কাউকে মানে কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে বলেন যে ক্যাম্পটা এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে থাকা যাবে না। উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, উনি কাউকে বিষয়ে কিছু বলেন না, যেহেতু এখন কি অবস্থায় আছে বাসাটা। তো ওনারা পরবর্তীতে ওখান থেকে মানে এই ঘটনা যখন শুনলেন, ওনারা ওখানে থাকেন নাই, ওনারা ঢাকাতে চলে আসেন। আর এখন রাসেল ভাই আমি যতদূর মানে আমাকে যে বলেছে, ওরা তো দীর্ঘদিন ওখানে যায় না, তবে যতটুকু মানে আমাকে বলেছে যে এখন পর্যন্ত গোপীনাথপুরের ওই যে তার ওই ভিটাটা এখন পর্যন্ত জঙ্গল অবস্থায় আছে, ওখানে কেউ থাকে না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা জন্য। যে আপনার সঙ্গে আপনার বোনকে নিয়ে কিছু ঘটনা আছে, রাইট? হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা একটু শুরু করতে পারি। আসলে ভাই ঘটনাটা হচ্ছে এমন, আমার বয়স যখন 6 থেকে 7 মাস, জি 6 থেকে 7 মাস, তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে। আমরা 4 ভাই বোন ছিলাম। জি, আমি সবার ছোট, আমার বড় বোন ছিল, তারপর আমার দাদা, তারপর মেজো বোন। তো তাহলে আমি সবার ছোট, আমার বয়স তখন 6 থেকে 7 মাস। জি, আমার বড় বোনের নাম ছিল গীতা। ও বিশেষ একটা কারণে ঘর ঝাড় পোছা যেটা বলে, জি জি, আমার মেজো বোনের সাথে ঝগড়া করে, প্রচন্ড ঝগড়া করলে মা ওকে বকে, যেটা ও মানতে পারছিল না। জি, তো আসলে ভাই যেহেতু যে সে বড় এবং আমি সবার ছোট, আমাকে খুব স্নেহ করতো, খুবই ভালোবাসতো, বলতে পারেন স্নান খাওয়া দাওয়া সবকিছু ওই করতো। তো আমাকে এতটা ভালোবাসতো, ও যখন মারা যায় রাসেল ভাই, ও আমাকে কাছে নিয়ে খুব পরিপাটি সুন্দর করে সাজিয়ে মারা যায়। ও মার বকা শুনে আমাদের ঘরে উপরে গিয়ে বিষ খেয়ে ও আমাকে কাছে রেখেই বিষ খায় এবং ও মারা যায়। আমি আপনার চোখের সামনে ঘটনাটা ঘটে রাসেল ভাই। আমি তখন খুব ছোট, তো 6-7 মাস বয়স। আমি বুঝতে পারিনি, আমি কান্নাকাটি করছি, বুঝতে পারার কথাও না। কান্নাকাটি যখন করছি তখন মানুষজন এসে দেখতে পায় যে আমার দিদি মারা গেছে।
আচ্ছা, সেই থেকে আর কি এটা আমার লাইফের সাথে বলতে পারেন। কিন্তু আপনি বলছেন তারপর থেকে হ্যাঁ। বহুবার আপনাকে বহুবার। হ্যাঁ। তিনি নিয়ে যাওয়ার চেষ্টা আমি বলি, করেছেন। এরপরে ও যখন মারা যায়, আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যেটা যারা সুইসাইড করে হুম, তাদেরকে বেশিরভাগ সময় বাড়িতে রাখা হয় না, জি, তাদেরকে হয় পানিতে ফেলে দেওয়া হয় অথবা কোথাও পরিত্যক্ত জায়গা, যেটা বলে গ্রামের মধ্যে বিলের মধ্যে পুকুর অথবা খালের পাশে খালপাড়িতে পোড়ানো হয় অথবা কবর দেওয়া হয়। তো আমার দিদিকে জলে ফেলে দেওয়া হয়, জি, ভাসিয়ে দেওয়া হয়। তো ও যখন ওকে ফেলে দেওয়ার পরে আমার বাবা একদিন, আমরা একটা কথা বলি, আমাদের বীর এলাকা, ওখানে জি। মাছের আড়ত বসে, মাছের জি। আড়তটা বসে নৌকায়। হুম, তো আমার বাবা মাছের আড়তে যায় একদিন। জি, আমার যাওয়ার পথে দেখে আমার বোনটা একটা ব্রিজের, একটা ব্রিজ বললে ভুল হবে, একটা বাঁশের সাথে বেঁধে আছে। জি, আমার বাবা খুবই কষ্ট পায় এই কথাটা, এটা দেখে, যে আজ আমার বড় মেয়েটা যে সে সুইসাইড করলো, তাকে আমার এই দৃশ্য দেখতে হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায়। জি, তো উনি বাড়িতে এসে খুবই ভেঙে পড়েন এবং খুবই শোকাহত হন। জি, এরপর আমার সাথে যে ঘটনাগুলো ঘটে রাসেল ভাই, আমি যখন বুঝতে শিখি ক্লাস 4, 5, 3 এরকম এই সময় বা এখনো পর্যন্ত, আমি দেখি যে আমার কাছে সুন্দর করে একটা মেয়ে আমাকে নিতে আসে। আচ্ছা, আমি এটা নিশ্চিত হতে পারি যে ওটা আমার বোন হয়তোবা, কারণ আমি আশপাশে সবার কাছ থেকে শুনছি আমার বোন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ও যখন মারা যায় তখন ও ক্লাস 7-এ পড়ে, জি, এবং ও যখন আমাকে আসতো আমি সবকিছু দেখতাম, আমাকে আদর করতো, আমাকে বলতো চল ভাই আমার সাথে চল, আমি তোকে নিতে আসছি। কিন্তু আমি তো জানতাম না আমার বোন, আমি তো পরে বুঝতে শিখছি এটা আমার বোন হয়তো। আমাকে নিতে আসতো, আমি বলতাম না আমি তোমার সাথে যাবো কেন, তুমি আমার কে, আমি দৌড়াতাম ভয়তে। এটা আমার সাথে এটা এখন হয়, এখনো হয়, এখনো আসে, এখন আসে। এটা ও আশা কমে গেছে, কিন্তু এখন অন্য কিছু ঘটে বেশি, এখন অন্য কিছু বেশি ঘটে। কারণ আমি একটা জিনিস মনে মনে সবসময় কল্পনা করি, হয়তোবা এমনও শুনছি আমার দিদি হয়তোবা কেউকে ভয় দিছে, মানুষ, আমি ছোটবেলায় শুনছি কেউ আমার দিদির নামে ভয় দিচ্ছে বা কেউকে ধরছে, যাকে বলে ঘাড়ে কাঁধে ওঠা যাকে বলে। যা হোক ভাই, এটা অনেকের কাছে শুনছি, কিন্তু আমার কাছে তখন থেকে বিষয় হতো যে যাই হোক না কেন, হয়তো আমার দিদি কখনো আমার কোনো ক্ষতি করবে না। অবশ্যই। এখন যেটা বলি, আমার সাথে রিসেন্টলি যেগুলো ঘটে, আমি যখন 2012 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ঢাকাতে আসি, তখন ঘটনাগুলো ঘটে। আমার ক্লাস 9-10 আমার এক বান্ধবী ছিল, তার নাম ছিল রনিতা, ক্লাসের ফার্স্ট গার্ল ছিল এবং ট্যালেন্টফুলি বৃত্তিবা ছিল, এটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ও বিশেষ কোনো কারণে, আমি কারণগুলো উল্লেখ করি না, হয়তো আমি সম্পূর্ণ জানিও না, বিশেষ কোনো কারণে ও সুইসাইড করে গলায় ফাঁস নিয়ে। আচ্ছা, ইন্টারমিডিয়েটে থাকা অবস্থা, ফার্স্ট ইয়ারে। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে আমি এখানে ঢাকা কোচিং করতে আসি, তখন এগুলো আমার সাথে ঘটতো। আমি যে বাসায় থাকতাম, আমরা 2 ফ্রেন্ড থাকতাম, ও বেশিরভাগ সময় আমার সাথে স্টে করতো না, থাকতো না। ও থাকতো বাড়িতে থাকতো অথবা আমার সাথে থাকতে পারতো না, ওর দাদার কাছে থাকতো, চলে যেত, আমি একাই থাকতাম। তো আমি যেটা দেখতাম, রোড লাইটের আলোটা আমার থাই গ্লাস দিয়ে আমার রুমে আসতো, পুরো ফোকাসিংটা দেখতো। আমি দেখতে পেতাম যে আমার কাছে আসতো আমার ফ্রেন্ড রনিতা, আসতো, ও এসে আমাকে কথা বলতো এবং ও খুব সুন্দর গান গাইতে পারতো। ও বলতো ওট গান শুনবি না, এবং আমাকে হাত ধরেও টানতো। আমি সবকিছু আসলে নরমাল মানুষের মতো ফিলিং, একদম আমি ফিলিং সম্পূর্ণ, আমি বলতে পারেন যদি কেউ চিনতে দেয় ব্যথা পাবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, নড়তে পারছি না। এবং ও যখন চলে যাচ্ছে আমার সাথে সাথে ঘুমটা ভাঙছে, আমি ওই ভোরটা কেটে যাচ্ছে, আমি স্পষ্ট সম্পূর্ণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি আলোটা আসতেছে, ও আমার সাথে কথা বলতেছে, ঘুরতেছে, গান গাচ্ছে, আমার সাথে বলতেছে কেমন আছিস, কেউ পড়ালেখা করিস, চান্স পেতে হবে, এগুলো শেয়ার করতো, এমনকি গানও শোনাতো আমাকে। এবং এমন একটা ঘটনা ঘটে, ও আমাকে রাসেল ভাই শীতের সময় আমি যে কম্বলটা গায়ে দিয়েছিলাম, আমার কম্বলটা টেনে নিয়ে গেছে, উঠবি না ওঠ। আমি যখন ওই ঘোরটা কেটে যায়, তখন আমি দেখি আমার কম্বলটা আমার গায়ে নেই। শীতের সময় কম্বলটা গায়ে থাকার কথা, এটা তো পড়ে যাওয়ার কথা না, ওটা আর কি আমার গা থেকে চলে যায়। আপনার কেমন লাগে আপনার খুব কাছের দুজন মানুষের এরকম অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার সাথে? আসলে
আপনি কি চান আমি যে আমার যখন আমার দিদির কথা মনে পড়ে, এখন আমি যখন খুব কষ্ট পাই, কষ্ট থাকি, বা সুখ বলেন, আনন্দ বলেন, দুঃখ বলেন, যেটাই বলেন, আমার দিদির কথা খুব মনে পড়ে, আচ্ছা খুবই মনে পড়ে। না আপনার এই যে দুইজন মানুষ এই অস্বাভাবিক মৃত্যু এবং তারা আপনার কাছে আসে, আপনি কি কোন সময় এরকম মনে হয়েছে যে এনারা কখনো না আসুক, নাকি আসলে আপনি আসলে খুশি হন? আসল ভাই, ওরা আসলে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি জানি ওরা কখনো আমার ক্ষতি করবে না। ওরা আমার সেজন্যই বলছে যে আপনি কি চান যে এরকমই থাক সবকিছু, নাকি আপনি চান যে না এরকম না থাক? এটা অন্য পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ওরা যখন আসতো আমার খুব ভালো লাগতো, জি আমি কিন্তু শেয়ার করলে আমি খুব আনন্দ পাইতাম। জি কিন্তু এখন রিসেন্টলি যে ঘটনা ঘটে, এখন দেখাচ্ছে আমি যখন ঘুমাই, এই কিছুদিন আগের ঘটনা, এটা আমার রুমমেটের সাথে শেয়ার করছি। এখন আমার ফ্রেন্ড আছে সোনি, আমাকে অনেক সাপোর্ট দিয়ে, অনেক আমার সাথেই আছে। তো আমার রুমমেট জামিল, ওকে আমি শেয়ার করছি যে আমি যখন ঘুমাই রাসেল ভাই, কিছুদিন আগে আপনি বলতে পারেন একদম হ্যাংলা পাতলা, কিচ্ছু নেই, পাটখুরি মতন, মাথায় চুল নেই, চোখ বড়, হ্যাংলা একদম। ও আমার দুই পাশে, আমি যখন শুয়ে থাকি, দুই পাশে পা দিয়ে দাঁড়িয়ে আমার সাথে বলতেছে, মানে আঙ্গুলটা তুলে, চুপ থাকিস। একদম আমি যখন ভেন্টিলেটর দিয়ে আলোটা আসে আমার room এ, লাস্ট কবে দেখেছেন আপনি? এটা হয়তোবা 2 মাস। 2 মাস, তার মানে খুব বেশি সময় না। না, আমি বলি, ও আমাকে বলতেছে চুপ থাকিস, মানে কিছু বলিস না। এটা আমি যখন আমার রুমমেটের সাথে শেয়ার করি, তখন আরেকটা ঘটনা ঘটে। এটা আরেকটা ঘটনা, আমি যখন ওর সাথে জোরাজোরি করি, ও কি আমি দেখবো, যখন ও চলে যাচ্ছে আমি মনে ভাবি আবার আসুক না, আমি দেখবো ওকে কি। তখন রাসেল ভাই আরো কঠিন কষ্ট দেয় আমাকে, এবং সেই কষ্টটা আসলে আমি সহ্য করতে পারি না, ঘেমে একদম একাকার হয়ে যায়, সেটা শীত হোক বা গরম হোক। এবং রিসেন্টলি যেটা ওইটা আগের ঘটনা, পরে যেটা ঘটছে, আমি যখন এই কথাগুলো আমার রুমমেটের সাথে শেয়ার করছি, শেয়ার করার পরে তখন দেখা যাচ্ছে আমার রুমের দরজা ভেদ করে একটা পাহাড়ের মতন, মানে ছাদ ছুঁই ছুঁই একটা লোক, কালো ছায়া, অস্বাভাবিক, মানে যেটা বোঝা যাচ্ছে আলো থেকে আমি ভেন্টিলেটর দিয়ে যে আলোটা আছে রুমে, সেটা দিয়ে দেখতে পাচ্ছি যে ও আমাকে এসে আমার বিছনার এক প্রান্তে দাঁড়িয়ে, মুখটা একদম সেম রাসেল ভাই আমার নাকের সামনে এনে, বড় বড় চোখ, স্পষ্ট মুখটা অনেক বড়, কালো একদম, আমাকে বলতেছে কিছু বলবি না, মানে একদম স্টেপ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই।